মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রফেসর সমাজবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস 9-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় তথা বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই অধ্যায় নিয়ে কথা বলবো। তোমরা জানো যে অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই অধ্যায়ের পর আমাদের এর আগে একটি ক্লাস হয়েছে, তথা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমরা এর আগে একটি ক্লাস করেছি, অর্থাৎ গণতন্ত্র কি, গণতন্ত্রের প্রকারভেদ বা গণতন্ত্রের ধরন সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেছি। আজকে আমরা দেখব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল, রাজনৈতিক দলের সংজ্ঞা বা দলের ভূমিকা উদ্দেশ্য কি, সেগুলো আজকে আমরা দেখব। প্রথমত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম এই জন্য, মূলত দেখো গণতন্ত্র বলতেই কিন্তু বিভিন্ন দলকে মূলত বোঝাচ্ছে। অর্থাৎ গণতন্ত্র বলতেই বোঝাচ্ছে বিভিন্ন দলের সহমত অবস্থান শাসন ব্যবস্থা হচ্ছে মূলত গণতন্ত্র। সেই হিসাবে মানে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতেই মূলত বিভিন্ন দলের শাসন ব্যবস্থাকে বোঝায়, আর বিভিন্ন দল বলতে মূলত এই সকল রাজনৈতিক দল, কারণ শাসন কার্যের সাথে মূলত এই সকল রাজনৈতিক দলই ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তো রাজনৈতিক দলের সংজ্ঞায় যদি আমরা বলি যে রাজনৈতিক দল হচ্ছে মূলত একটি সুসংগঠিত এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে বা দেশের শাসনভার গ্রহণ করে রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণী কাজ করার জন্য সুসংগঠিত একটি একক বা সুসংগঠিত একটি জনসমষ্টিকেই মূলত বলা হয় রাজনৈতিক দল। অর্থাৎ রাজনৈতিক দল হচ্ছে এমন একটি নির্দিষ্ট বা একটি কিছু নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে গণতান্ত্রিক উপায়ে বা আমি যদি বলি সাংবিধানিক উপায়ে নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বা রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে জনগণের জন্য, রাষ্ট্রের সুবিধার জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ বা নীতি প্রয়োগ করে। এরকম একটি জনসমষ্টিকেই মূলত বলা হয় হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সংজ্ঞায় দেখো, তোমাদের এখানে প্রথমে যে সংজ্ঞাটি দেওয়া আছে অধ্যাপক গেটেল। অধ্যাপক গেটেল এর নাম হচ্ছে রেমন গারফিল্ড গেটেল, GETTEL গেটেল। উনি তার দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল থট রেমন গারফিল্ড গেটেল, উনি তার দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল থটস এই বইতে মূলত রাজনৈতিক দলের যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম যে রাজনৈতিক দল কম বেশি সুসংগঠিত একটি লোককে বোঝায় বা সুসংগঠিত একটি একককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করে ও কর্মসূচি বাস্তবায়ন করে। অর্থাৎ রেমন গারফিল্ড গেটেল তার দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল থটস এই বইতে রাজনৈতিক দলের যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম যে রাজনৈতিক দল বলতে একটি কম বেশি সুসংগঠিত একটি একককে বোঝায় যারা সাংবিধানিক উপায়ে বলা হচ্ছে যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করে এবং তারা রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাহলে রেমন গারফিল্ড গেটেলের যে সংজ্ঞাটা আমরা যদি দেখি যে রাজনৈতিক দল বলতে উনি বোঝাচ্ছেন রাজনৈতিক দল হচ্ছে সুসংগঠিত, কম বেশি সুসংগঠিত একটি জনসমষ্টি যারা
নির্বাচনের মাধ্যমে মূলত একটি সাংবিধানিক ক্ষমতা বা আমি যদি বলি রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে এবং এরা হচ্ছে কি করে রাজনৈতিক একক রূপে কাজ করে, সেই সাথে রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণমূলক কর্মকাণ্ড এদের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। এরকম একটি জনসমষ্টিকেই বলা হচ্ছে রাজনৈতিক দল। আবার যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার, যদিও ম্যাকাইভার হচ্ছে যতটুকু রাষ্ট্রবিজ্ঞানী তার থেকে বেশি হচ্ছে সমাজবিজ্ঞানী উনি মূলত, আমি মুছে দিচ্ছি, ওনার নাম হচ্ছে আর.এম. ম্যাকাইভার, এখানে আছে ম্যাকাইভার। ওনার নাম হচ্ছে আর.এম. ম্যাকাইভার, উনি মূলত আমেরিকান একজন সমাজবিজ্ঞানী। আর.এম. ম্যাকাইভার তার দ্য স্টেট, এই বইতে রাজনৈতিক দলের যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম, যে রাজনৈতিক দল হচ্ছে যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তির উপর ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করার চেষ্টা করে, সেই জনসমষ্টিকে বলে হচ্ছে রাজনৈতিক দল। অর্থাৎ আর.এম. ম্যাকাইভার তার দ্য স্টেট এই বইতে রাজনৈতিক এককের বা রাজনৈতিক দলের যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ, অর্থাৎ যারা কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করে। এখানে একটি জিনিস লক্ষণীয়, প্রত্যেকটা দলেরই কিন্তু সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে এবং এখানে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করতে হবে বা সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তগত করতে হবে। এখন কথা হচ্ছে যে অনেক দল রয়েছে বা আমরা যাদেরকে হচ্ছে কি বলবো যে রাষ্ট্রদ্রোহী বা বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বলি, এদেরও একটি দল রয়েছে, কিন্তু এরা কিন্তু ক্ষমতা দখল করে কোনো সাংবিধানিক উপায় নয়, বরঞ্চ অসাংবিধানিক উপায়, যার কারণে এদেরকে আমরা রাজনৈতিক দল বলতে পারি না। রাজনৈতিক দল বলতে হলে অবশ্যই ক্ষমতা দখল করবে হচ্ছে সাংবিধানিক উপায়ে। সাংবিধানিক উপায়ে হচ্ছে তাদের ক্ষমতা দখল করতে হবে। যদি সেই সাংবিধানিকটা অসাংবিধানিক হয় তাহলে সেটাকে আমরা রাজনৈতিক দল বলবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল। আর রাজনৈতিক দল হতে হলে অবশ্যই তার ক্ষমতা হতে হবে সাংবিধানিক, অবশ্যই তার ক্ষমতা হতে হবে সাংবিধানিক, অর্থাৎ যারা সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তগত করবে তারাই হচ্ছে মূলত রাজনৈতিক দল। এখানে আমরা দেখব যে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি কি রয়েছে। প্রথম কথা আমি যেটা বললাম যে রাজনৈতিক আধুনিক গণতন্ত্র বলতে মূলত এই সকল বহুদলীয় শাসন ব্যবস্থাকেই বোঝায়, অর্থাৎ আধুনিক গণতন্ত্রের ভিত্তি হচ্ছে নির্বাচন, আর নির্বাচন হতে হলে তো অবভিয়াসলি এখানে অনেকগুলো দলের মধ্যে একটি নির্বাচনপূর্ণ একটি অবস্থা থাকতে হবে, অর্থাৎ একক দলের তো আর নির্বাচন হয় না, নির্বাচন হতে হলে অবশ্যই একাধিক দল দরকার, আর একাধিক দলের ভিত্তিই হচ্ছে এই সকল রাজনৈতিক দল বা যেটাকে বলা হচ্ছে যে বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে মূলত এই রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি দেখো, এখানে প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্যের কথা যদি চিন্তা করি, এদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে, অর্থাৎ এরা কিছু সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবে, সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যে এরা জনগণ ও সরকারের নিকট পেশ করবে, অর্থাৎ এরা রাষ্ট্রের কিছু নীতি নির্ধারণী, আমি যদি বলি নীতি বাস্তবায়ন করার জন্য বা রাষ্ট্রীয় বিভিন্ন
সরকার প্রদত্ত কিছু নীতিকে এরা হচ্ছে সমালোচনা করবে, এরা হচ্ছে বিভিন্ন বিষয় বা বিভিন্ন দিকে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে এরা মানুষের কাছে এটার উপকারিতা বা সরকারের কাছে এটার উপকারিতা অপকারিতা উভয়ই তুলে ধরবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তারা একটি জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করার চেষ্টা করবে। অর্থাৎ তাদের যে দলীয় কর্মকাণ্ড রয়েছে, এই সকল দলীয় কর্মকাণ্ড বাস্তবায়ন করার মাধ্যমেও এরা রাষ্ট্রকে একটি সমৃদ্ধ এবং একটি উন্নত স্থানে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে। এবং 4 নাম্বার হচ্ছে এরা বৈধ উপায়ে বা যেটাকে আমি বললাম সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে বা ক্ষমতা হস্তগত করে বা ক্ষমতা আয়ত্ত করে রাষ্ট্রীয় শাসনভার এরা গ্রহণ করবে এবং সেই সাথে জনগণের সুন্দর স্বাভাবিক বেঁচে থাকার জন্য এরা বিভিন্ন নীতি নির্ধারণ মূলক কর্মকাণ্ড পরিচালিত করবে। তো আমরা যেটা দেখলাম, এই হচ্ছে মূলত রাজনৈতিক দলের যে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ তাদের যে সুনির্দিষ্ট লক্ষ্য আছে সেগুলো বাস্তবায়ন করবে। এরপরে সরকারি বিভিন্ন নীতি নির্ধারণী কাজগুলাকে এরা হচ্ছে আলোচনা সমালোচনার মাধ্যমে জনগণের সরকারের নিকট তুলে ধরবে। তৃতীয় নম্বর হচ্ছে এদের দলীয় কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যেও একটি রাষ্ট্রকে উন্নত এবং সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যাবে। কোনো সময় তাদের দলীয় কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়, এরকম কর্মকাণ্ড বাস্তবায়ন করা যাবে না। এবং চতুর্থ নাম্বার যেটা বললাম, এরা সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে বা সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তগত করার মাধ্যমে এরা কি করবে, একটি রাষ্ট্রের শাসনভার এরা গ্রহণ করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে এরা হচ্ছে মূলত বাস্তবায়ন করবে। এই হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য। এরপরে যদি আমি বলি রাজনৈতিক দলের ভূমিকা কি, তুমি লক্ষ্য করে দেখো এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে মূলত রাজনৈতিক দলের ভূমিকা। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম, রাজনৈতিক দল যেহেতু আমি প্রথম বারবার বলতেছি যে আধুনিক গণতন্ত্রই হচ্ছে মূলত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক অবস্থা, অর্থাৎ এখানে প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয় আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। যার কারণে প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য অবশ্যই একাধিক দল, একাধিক ব্যক্তি বা একাধিক মতের দরকার। তো সেই দল মত বা বিভিন্ন একাধিক হচ্ছে পর্যায়ের সৃষ্টি করে হচ্ছে রাজনৈতিক দল। আমি যদি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে তাকাই, সেটা বাংলাদেশ হতে পারে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, বিভিন্ন গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে সেই সকল গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকার কথা যদি বলি, তাহলে বলা হয় যে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে নির্বাচন। এই নির্বাচন হয় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। লক্ষ্য করো, আমরা বলতেছি যে গণতন্ত্রের ভিত্তি নির্বাচন, আর এই নির্বাচন পরিচালিত হয় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যার কারণে যেমন বিভিন্ন ধরনের রাজনৈতিক দল ছাড়া কোনোভাবে নির্বাচন সম্ভব নয়, আবার একইভাবে নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকতে পারে না। তো যার কারণে যেটা বলা হচ্ছে যে আলটিমেটলি এই রাজনৈতিক দলের কর্মকাণ্ডই হচ্ছে মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে একটি সুন্দর, স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমি যদি বলি যে সাহায্য করে, বা আমি যদি বলি শক্তি যোগায়, সামর্থ্য যোগায় বা প্রেরণা দেয়। অর্থাৎ একটি দল যারা শাসন কার্যের সাথে সম্পৃক্ত বা যারা হচ্ছে রাষ্ট্রীয় শাসন ভার যাদের উপর অর্পিত, তাদের যদি আলোচনা সমালোচনা বা তাদের যদি বহুমুখী রাজনৈতিক দলের কথা শোনার মানসিকতা না থাকে, তাহলে সেই ধরনের রাজনৈতিক ক্ষমতা বা সেই ধরনের শাসনভারকে আমরা বলি হচ্ছে একনায়কতন্ত্র, অর্থাৎ একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র। বা সেটাকে আমরা বলি স্বৈরতন্ত্র।
স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক দল থাকবে না, এখানে একক দল তারা তাদের ইচ্ছা মতো রাষ্ট্রীয় শাসন কার্য সম্পাদন করবে। কিন্তু যখনই আমরা বলবো গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তখনই সেই শাসন ব্যবস্থার মধ্যে একাধিক রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে বা তাদের একটি হচ্ছে মতামতের একটি ব্যাপার থাকবে। তো এই হচ্ছে মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রধান ভূমিকা, যারা সরকারের কর্মকাণ্ডকে সমালোচনা, আলোচনা বা বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ও উন্নতির পেছনে এরা হচ্ছে মূলত ভূমিকা পালন করে। তো এই হচ্ছে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। তো আজকে আমি আমার ক্লাসের আলোচনা এখানে শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী দিনে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কাজ এবং নির্বাচনের সাথে যে সম্পৃক্ত বিভিন্ন আচার আচরণ বা আচরণ বিধি। তো আজকের মতো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবে সবাই।